কাছে আসো। ওই দিন গেছি, পরে উনি টান দিয়ে আমার মাস্ক খুলে সে আমাকে লিপ কিস করছে জোর করে। এরপর সে আমার ড্রেসের পিছন থেকে ড্রেসের ভিতর থেকে হাত দিছে। এই অভিযোগগুলাই একজন ছাত্রী তার শিক্ষকের বিরুদ্ধে করে। তার ড্রেস আপ দেখে কোনোভাবেই মনে হচ্ছে না বা মনে করার সুযোগ নেই সে একজন মাদ্রাসার শিক্ষার্থী। তাহলে কেন যখনই এই ধর্ষণ কিংবা যৌন নিপীড়ন হয়রানির কথাগুলা মাদ্রাসাকে সংযুক্ত করে এই অভিযোগগুলো আসে, তাহলে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কিংবা মাদ্রাসার পড়াশোনার বিরুদ্ধে কেন এই নেগেটিভ দাঁড় করানো হয়? মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যেন ধ্বংস হয়ে যাচ্ছে। আমার স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, ধর্ষক হিসাবে তাকে উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, আপনার মধ্যে কি প্রশ্নটা জাগে নাই যে এই ব্যক্তির ব্যাপারে এভিডেন্স সহকারে আদৌ কি কোনো ধরনের তথ্য এবং কোনো ধরনের এভিডেন্স মিডিয়ার মাধ্যমে আসছে যে সেই অপরাধী? যদি এটা না আসে থাকে, তাহলে কেন আপনি কিংবা আমি বা আমরা তাকে সরাসরি দোষারোপ করছি? এখানেই আসে আমাদের সুশীল কিংবা ইসলাম বিদ্বেষী মিডিয়াদের উপপ্রচারের বা প্রপাগান্ডার বিষয়। আমাদের দেশে চেতনা কিংবা একাত্তরের চেতনা কিংবা সুশীলপনা কিংবা বাঙালি জাত হয়ে ওঠার যে চেতনার ব্যবসায়ী, তারা সবসময় মনে প্রাণে বিশ্বাস করে আসে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড কিংবা মাদ্রাসা পড়াশোনাটা এটা অযৌক্তিক, বর্তমান জামানার সাথে এটা যায় না এবং তাদের পড়াশোনা আদৌ হয় না। যার কারণে আমাদের মাদ্রাসা কেন্দ্রিক ছোট থেকে কোনো ছোট অভিযোগ যদি আমাদের সামনে আসে, তখন দেখা যায় যে মিডিয়ার ট্রায়াল কিংবা মিডিয়ার মাধ্যমে এটাকে এরকম ভাবে উপস্থাপন করা হয় যে পৃথিবীতে এর চেয়ে বড় অপরাধ মনে আর কোনো সময় হয় না। আমি আপনাকে কিছু পরিসংখ্যান শোনাই। এই পরিসংখ্যান গুলা শোনার পরে আপনাদেরকে ওই ব্যক্তি সে তার পক্ষ থেকে যে জবানবন্দি দিয়েছে যে সে আদৌ দোষী কিনা, এটাও আমার ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন। আশা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি সাদ বিন কামাল। আজকের ভিডিওটা আমি আপনাদেরকে বাংলাদেশের যৌন নিপীড়ন এবং যৌন হয়রানি কি পরিমাণ হয় এই তথ্যগুলো তুলে ধরবো, এবং সাথে সাথে আমি যার উপর এই অভিযোগটা করা হয়েছে এবং আমি কিছু ফটো কাট আপনাদেরকে দেখাবো মাদ্রাসা কি পরিমাণ এই যৌন হয়রানিগুলো হয় এবং স্কুল শিক্ষা কিংবা জেনারেল শিক্ষার মধ্যে এই যৌন হয়রানিগুলা কি পরিমাণ হয়। শুরুতেই নিউজ মাধ্যম থেকে আমি কিছু হেডলাইন আপনাদেরকে পড়ে শোনাই। প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষকের লালসার শিকার স্কুল ছাত্রী। পঞ্চগড়ে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগে প্রধান শিক্ষক আটক। ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড। ক্লাসে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভ, প্রধান শিক্ষক গ্রেপ্তার। শিক্ষকের সাথে অশ্লীল ভিডিও করে ব্ল্যাকমেইল করেন ছাত্রী। গোপালপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, প্রতিবাদ করলেই পরীক্ষায় ফেল। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অসাধনিক ভিডিও ভাইরাল। আমি যে হেডলাইন গুলো বলছি প্রত্যেকটাই জেনারেল শিক্ষার বাস্তবতা। কোনো জায়গায় নারীরা কিংবা শিশুরা সেফ না। আমি কিছু তথ্য তুলে ধরি। 2025 সালে প্রথম 6 মাসে 1555 জন নারী কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে ধর্ষণের ঘটনা শতাধিক। প্রথম আলো এই নিউজটা করে। 2025 সালে 9 মাসে 663 জন নারী ও শিশু ধর্ষণের শিকার, এর মধ্যে 397 জনই শিশু। 2024 সালে অন্তত 516 জন নারী ও শিশু ধর্ষণের শিকার। শুধু 2025 সালের প্রথম 2 মাসেই 96 জন ধর্ষণের শিকার। গত 10 বছরে অন্তত 5632 শিশু ধর্ষণের ঘটনা রিপোর্ট হয়েছে। দ্য ডেইলি স্টার। কিছু হিসাব অনুযায়ী দেশে প্রতিদিন গড়ে 2 থেকে 4 জনের বেশি নারী ধর্ষণের শিকার হয়। গত কয়েক বছরে হাজার হাজার মামলা হয়েছে, যেমন 5 বছরে প্রায় 26,000 ধর্ষণ মামলা। গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 50% নারীর জীবনে কোনো না কোনো যৌন নিপীড়ন বা যৌন হয়রানি, দাম্পত্য সহিংসতা অভিজ্ঞতা আছে। এই হলো আমাদের বাংলাদেশের বাস্তবতা। সুতরাং 11 বছরের যে বাচ্চা শিশুর সাথে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটাকে শুধু মাদ্রাসা কেন্দ্রিক চিন্তা না করে এটা পুরো বাংলাদেশের সিস্টেমের দুরবস্থার একটা ছোট্ট একটা উদাহরণ। আমি যে পরিসংখ্যানগুলো আপনাদের বলছি, এই পরিসংখ্যানগুলা শিউরে ওঠার মতন। বাংলাদেশে নারীবাদী কিংবা ফেমিনিস্ট কিংবা নারী অধিকার নিয়ে যারা কথা বলে, তারা কখনোই ধর্ষণ রোধে বা ধর্ষণ বন্ধের
ন্যূনতম চেষ্টাটুকু তারা করে নাই। এজন্য 2026 সালে এসেও আমরা এই ধর্ষণের ঘটনাগুলো সাথে হচ্ছি, এর কোনো বিচার হচ্ছে না, মামলা নিচ্ছে না, এবং এর প্রায় 70-80% দলীয় লোকদের সহিংসতার শিকার নারীরা। সোশ্যাল মিডিয়ার নেগেটিভের মাধ্যমে যে ফেসটা আপনারা বারবার দেখছেন, যে হুজুরের ফেস, ওই হুজুর তার বক্তব্য পেশ করেছে এই ব্যাপারে। তো সে যে অভিযোগগুলো সে তুলে, এই 2 বছর এই মাদ্রাসায় পড়ার পরে সে ঢাকা চলে যায়। তো প্রায় 1 বছর পরে সে আবার ফিরে আসে এই মাদ্রাসায়, মধ্যে সে সিলেটও নাকি চলে গেছে। তো সে আসার পরে তার ব্যবহার, চাল চলন, চলাফেরা অনেক কিছু পরিবর্তন আসছে, এবং এই ব্যাপারে হুজুর তার মার কাছে অভিযোগও করে, এবং সে নাকি এটাও শেয়ার করেছে যে এই মেয়ে দীর্ঘদিন ধরে তার নানার সাথে একই বিছানায় ঘুমাতো। তো এখন অভিযোগ এবং বাস্তবতা ভিন্ন। আদৌ এই হুজুর দোষী কিনা, বা তার ব্যাপারে কতটুকু এভিডেন্স আছে, এটা একটা প্রশ্ন যেরকম ভাবে, কিংবা অন্য কোনো পক্ষ এই হুজুরকে পাঠানোর চেষ্টা করতেছে কিনা, এটাও প্রশ্ন আছে। যেহেতু কোনো কিছু এখন পরিষ্কার না, জন্য কাউকে সুনির্দিষ্টভাবে দোষারোপ করাটাও আপনার কিংবা আমার অন্যায়। এই জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপেক্ষা করি। আশা করি আইন সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে দোষী সাব্যস্ত হবে তার বিচারের আওতায় আনবে। কোনো ব্যক্তি অপরাধী না হয়ে তার উপর অপরাধের অভিযোগ আনাটা যেরকম অন্যায়, ঠিক তেমনি ভাবে কোনো অপরাধীর জাত গোষ্ঠী দেখে পুরো জাতের উপর এই অপরাধটা চাপাই দেওয়া, এটাও অপরাধ। সুতরাং যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, কোন অপরাধের নির্দিষ্ট কোনো ধর্ম হয় না। অপরাধ এটাই একটা ধর্ম, যে অপরাধী সেই এটার জন্য দায়ী। আজকে ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী একটা ভিডিও।